জি স্যার, ভালো স্যার। কেমন আছেন? কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলে আপনাদের? পড়াশোনা কেমন চলে? স্যার আলহামদুলিল্লাহ ভালোই। মাশাআল্লাহ। ভালো বলছেন। আপনার নামটা কি? স্যার নাজিবা। আচ্ছা, কোন ল কলেজ? স্যার ওই ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ। মাশাআল্লাহ। ল কলেজ না, তাইলে আইন কলেজ না? জি স্যার, ল কলেজে স্যার ওইখানে তো লেখা আছে আইন কলেজ, এই জন্য বললাম আইন কলেজ। ঠিক আছে, আইন কলেজ। আচ্ছা, ঠিক আছে। এইবার ফাইনাল দিবেন নাকি নেক্সট বার? স্যার নেক্সট বার। তার মানে 26-এ যে ফাইনাল হবে ওই ফাইনাল দিবেন, 25-এরটা না? জি স্যার, ওই এবার যে স্যার প্রিলিমিনারি পরীক্ষা দিলাম না, ওইটার রেজাল্ট আউট হয়েছে, আমরা মাত্র ফাইনালে উঠলাম। কত পাইছেন? মার্ক কত পাইছেন? স্যার 374 পাইছি স্যার। স্যার মানে এখানকার আইন কলেজে প্রথম হয়েছি। মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে প্রথম হচ্ছেন। ভেরি গুড। আল্লাহ ভরসা। দেখি বলেন তো, এসআরএকে কয়টা তারা আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে তারা কয়টা ছিল? স্যার এগুলি ভুলে গেছি স্যার, যা পড়ছি তখন পড়া স্যার খালি পরীক্ষা দিছিলাম। না না না, এইটা বলে লাভ। পড়াশোনা প্রতিদিন করতে হবে কিছু না কিছু, এটা মাথায় রাখবেন। জি স্যার অবশ্যই। হ্যাঁ, আইন যে পড়াশোনা করতে আসছেন, এটা এমন একটা পেশা, আপনাকে প্রতিদিন কিছু না কিছু করতে হবে। এই যে যিনি এডমিশন নিয়েছেন সে থেকে শুরু করে একদম আমাদের ডক্টর কামাল হোসেন যিনি আছেন এখন সিনিয়র আইনজীবী, সবথেকে বয়স্ক বাংলাদেশে, ওনারও প্রতিদিন এখনো কিছু না কিছু করতে হয় না। যা হোক, আমরা পড়াশোনায় আসি। আপনাকে স্যার এক বললাম কি জন্য জানেন? আপনার হাতে আপাতত এখনো যে সময় আছে, স্যার একটা আর একটু ভালো করে পড়ে ফেলবেন। জি স্যার। স্যার ওই টাইমটা আসলে পড়াশোনার পরিবেশও ছিল না, ওই আমার ছোট একটা বাচ্চা ছিল, ওরে নিয়ে কোনো মতো পরীক্ষা দিছি, মানে আল্লাহর রহমতে রেজাল্টটা ভালো হয়ে গেছে এই আর কি। এখন স্যার এর জন্য এই ইয়ারটা ভালো করে পড়ার ইচ্ছা। হ্যাঁ অবশ্যই চেষ্টা করেন আপনারা। তবে আপনারা অনেক সচেতন যারা এখানে পড়াশোনা করতেছেন, আপনারা বেসিক্যালি অনেক সচেতন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। আসলে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নেন যে প্রতি বছর অ্যাডভোকেটশিপ পরীক্ষায় 7, 8, 9, 10% কেন পাস করবে। আপনারা যদি নিজেরা পড়াশোনা করেন, বন্ধু বান্ধবদেরকে, এই যে সহপাঠীদেরকে পড়াশোনা উৎসাহিত করেন, ইনশাল্লাহ নেক্সট ভালো রেজাল্টও করতে পারবেন। ফার্স্ট ক্লাস পাওয়া কোনো ব্যাপারই না। এক সময় আমি যখন বলতাম তখন অনেকে হাসতো যে এলএলবি-তে ফার্স্ট ক্লাস দেন, এইবার এলএলবি-তে ফার্স্ট ক্লাস দিয়ে দেখাই দিচ্ছে, এবং আরো আপনার 478-কে 2 নাম্বার দিয়ে ফার্স্ট ক্লাস দিছে। তার মানে কি? আপনাদেরকে হেল্পই করবে। ভালো মতো পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনারাও পাবেন। আপনাদের বন্ধু বান্ধবদেরকেও দাওয়াত দিয়েন। একটা জিনিস একবার লিখতে চাইছিলাম আর লিখিনি, বিশেষ করে ফেসবুকে, যে অনেক স্টুডেন্ট গতবার রিপোর্টেড হয়ে গেছে। তার মানে এটা অনেকে বলতেছে এখনো ক্লিয়ার না, অনেকে বলতেছে সাইলেন্ট এক্সপেল। তাইলে আমরা ল পড়াশোনা করতে গিয়ে আমরা কোনো অবৈধ কিছুর আশ্রয় কেন নিব, বা এই ধরনের একটা সিচুয়েশন আমরা কেন পড়বো? সবাই পড়াশোনা করেন, ইনশাল্লাহ পারবেন। আর খুব সোজা ভাইয়া, ফেসবুকে একটা পোস্ট দিয়ে যারা এবার পরীক্ষা দিবেন তাদের দেওয়ানি কার্যবিধিতে কি পড়বেন সেটা দিয়ে দিস। ইনশাল্লাহ সময় পাওয়া যায় না, আগামী শুক্রবার আপনাদের এই যে দণ্ডবিধি আর ইয়েতে ফৌজদারি কার্যবিধিতে কি পড়বো সেটাও দিয়ে দিব, দেখে নিয়েন ইয়েতে।
তো ব্যাপারটা হচ্ছে আসলে স্পেসিফিক সাজেশন দেওয়া এই মুহূর্তের জন্য কঠিন, তবে টপিক ওয়াইজ সাজেশন দেওয়া সোজা। আমরা আজকে বেশিক্ষণ সময় নিব না, ভাইয়া রোজা রাখছিলাম, সে কারণে এই যে হয়তো আপনাদেরকে 40-50 মিনিট পরে ইনশাল্লাহ ছেড়ে দিব। তার মধ্যে কিছু আমরা পড়াশোনা করে নিই। গত ক্লাসের পড়াশোনাগুলো আপনারা করে নিয়েন, আজকের পড়াশোনাগুলো করে নিয়েন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো নিয়ে প্রশ্ন করা হবে। তো আমরা মোটামুটি ওই পর্যন্ত পড়ছিলাম, আদালতের শ্রেণী বিভাগ গঠন এগুলো নিয়ে পড়ছিলাম। তো আজকে পড়বো আমরা পুলিশ বিনা পরোয়ানায় কখন গ্রেপ্তার করতে পারে। তার মানে হচ্ছে কি, পরোয়ানা ইস্যু করে ম্যাজিস্ট্রেটে, পরোয়ানা ইস্যু কে করবে? ম্যাজিস্ট্রেটে করবে। কিন্তু এই পরোয়ানা ইস্যু না করলেও যে কাউকে পুলিশ কি করতে পারে? 54 ধারায় গ্রেপ্তার করতে পারে। এই 54 ধারায় বলছে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা। সেটা কে পারে? পুলিশ অফিসারে পারে। 54 ধারায় পারে পুলিশ অফিসারে। আমরা সাধারণত বলি না 54 চালান দিছি। ওই 54 চালান দেওয়া মানে কাউকে গ্রেপ্তার করছে, একে 54 ধারায় চালান দিছে। কোন সুনির্দিষ্ট মামলা আপাতত ছিল না, সে কারণে কি করছে? 54 ধারায় চালান দিছে। আগে কেউ পড়াশোনা করছেন 54 ধারা নিয়ে? না স্যার, পড়ে নাই আমি। এইবার যারা পরীক্ষা দিবেন তারাও পড়েন নাই? জি, আসসালামু মনে আলাইকুম রাখবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পড়েছি, স্যার আমি একটু নেটের বাইরে ছিলাম তো, সবে মাত্র জয়েন করলাম। মাশাআল্লাহ, দেখি কি কি পড়ছেন ওখানে। 54 ধারায় বেসিক্যালি কি কি আছে? স্যার জন্ম ধারায় একটু দেখতে হবে স্যার। স্যার জন্ম ধারাটা দেখি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এই আপনারা ছোট করে নোট করে নেন। জি স্যার। খাতা কলম নিয়ে মনে রাখার জন্য ছোট করে নোট করে নিন। খাতা কলম নিছেন? আমলযোগ্য অপরাধী, আমলযোগ্য অপরাধী, এরপরে লিখেন ঘর ভাঙ্গার যন্ত্রপাতি। ঘর ভাঙ্গা? হ্যাঁ, ঘর ভাঙ্গার যন্ত্রপাতি। লিখছেন? জি স্যার। আপনার জি স্যার লিখছি। ঘোষিত অপরাধী। ঘোষিত অপরাধী। হ্যাঁ, ঘোষিত অপরাধী। জি স্যার। চোরাই মাল নিয়ে আটক। চোরাই মাল, চোরাই। শুধু চোরাই। হ্যাঁ, চোরাই মাল। আমলযোগ্য অপরাধী, ঘর ভাঙ্গার যন্ত্রপাতি, ঘোষিত অপরাধী, চোরাই মাল নিয়ে আটক। হ্যাঁ, চোরাই মাল নিয়ে আটক। এরপর হচ্ছে প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন। একই লাইনে স্যার। প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন। জি স্যার এগুলা কি আমরা 1-2 সংখ্যা দিয়ে লিখবো নাকি প্যারা প্যারা টাইপের করে? এগুলো হলো সংকেত। প্রথমে কি লিখলাম আমরা? আমলযোগ্য অপরাধী। দ্বিতীয়তে লিখলাম ঘর ভাঙ্গার যন্ত্রপাতি। এটা আকারে লিখলেন অপরাধী। তারা লিখলাম চোরাই মাল না? জি, চোরাই মাল নিয়ে আটক। হ্যাঁ, চোরাই মাল নিয়ে আটক। শুধু চোরাই মাল লেখেন।
তারপরটাতে লেখেন পলাতক। তারপরে যে রাখলাম প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন। তার আগে লেখেন শুধু পলাতক। তার আগে লেখেন শুধু পলাতক। জি, একটা হচ্ছে পলাতক আর একটা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করা। এই পলাতক বলতে কি বোঝায় ব্যাখ্যা করলে আপনারা সোজা বুঝতে পারবেন। স্যার আমি একটু কথা বলি। বলেন। স্যার স্যার মানে আপনি যে পয়েন্ট গুলো বলতেছেন না, এগুলো কি আমরা কমা কমা আকারে লিখবো প্যারার মতো, না 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে দিয়ে লিখবো? একটার নিচে একটা লিখেন। এটাও বুঝতে পারছি। হ্যাঁ, এটা ওই এভিডেন্সের প্রাথমিক বিষয় প্রমাণের প্রয়োজন নেই, এইভাবেই হবে। এটা হচ্ছে আপনার এই যে প্রথম হলো আমলযোগ্য অপরাধী, বলে দিই আগে আপনারা শুনেন সবাই লিখতে। আমলযোগ্য অপরাধী গত ক্লাসে পড়ানোর সময় বলছিলাম আপনাদের অপরাধ কত ধরনের, ওইটারও একটা শ্রেণী বিভাগ করাই ফেলছিলাম। তা আমলযোগ্য অপরাধী বলতে বোঝায় যে অপরাধটা সচরাচর সংগঠিত হলে এটা সবাই আমলে নিবে। হত্যা, খুন, রাহাজানি বলতে ডাকাতি, দস্যুতা, এগুলো এমন স্কেলের একটা অপরাধ সমাজে শোনা মাত্র কি করবে, যে কেউ এটা দত্তব্যের মধ্যে নিবে। সবাই আমরা একটু চিন্তা ভাবনা করি যে একটা মানুষ খুন হলো, একটা মানুষের ডাকাতিতে পতিত হলে, এই সবগুলো তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ, এই ধরনের অপরাধ। এখন এই ধরনের অপরাধ যদি সংগঠিত হয়, পুলিশ তখন এর সাথে যারা জড়িত থাকে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমলযোগ্য অপরাধ সংগঠিত হলে এই অপরাধের অপরাধী যারা, এই আমলযোগ্য অপরাধ যারাই করবে তাদেরকে পুলিশে কি করতে পারবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তার মানে ম্যাজিস্ট্রেট লাগবে না, পুলিশ তাকে যেখানে পাবে সেখানে পুলিশে গ্রেপ্তার করতে পারবে। ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হবে না, ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে না। তারপরে বলতেছে ঘর ভাঙার যন্ত্রপাতি। একজন আশ্চর্য হয়ে গেলেন, আমি মনে করছি আপনি মন ভাঙার যন্ত্রপাতি শুনছেন। এখন তো মন ভাঙার যন্ত্রপাতি বুঝছি আমি। এখন মন ভাঙার যন্ত্রপাতিও আছে, কিন্তু আইনে বলছে ঘর ভাঙার যন্ত্রপাতি। ওই আইন কত সালের আইন? 1898 বেরি। তখন যখন এই আইন প্রবর্তন করে 1898 সালে, তখন বাংলাদেশের বেশিরভাগ ঘরেই ছিল আপনার কি বেড়ার, সনের, এই যে বেশি তারা পয়সাওয়ালা লোকজন ছিল তাদের ঘর ছিল গুদামের, এবং দরজা জানালা যেগুলো ছিল সেগুলো সেই ছিল ওই আমলে। এখন যদি আপনার চুরি ডাকাতি করতে হতো তখন এগুলো ভেঙে কি করতে হতো, চুরি ডাকাতি করতে হতো। এই ধরনের ঘর ভাঙার যন্ত্রপাতি যাদের কাছে থাকতো তাদের কাছে পাওয়া যাবে, তাদেরকে কি করতে পারবে, বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, পুলিশ গ্রেফতার করতে পারবে। পুলিশ অফিসারে গ্রেফতার করতে পারবে। মনে রাখবেন এটা 54 ধারায় এই পুলিশ যিনি বলছেন এই পুলিশ অফিসার আর কি, জি, পুলিশ অফিসারে গ্রেফতার করতে পারে 54 ধারায়। তাইলে 2 নম্বর পয়েন্ট গেল। এটা নাম্বার কথা আপনার কি লিখতে বলছিলাম, ঘোষিত অপরাধী। কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন এদিনকে একজনকে যশোর থেকে ধরলো না, এটার নাম ছিল কি, কয়েকদিন আগে একজন যশোর থেকে ধরলো না, জি, ঘোষিত এক অপরাধীকে। সে যশোর বসে কি করতে চায়, ওখান থেকে আপনার আর্মি রেড দিয়ে ধরছে। তার নামটা ভুলে গেছি, আপনাদের মনে নেই? সুব্রত বাইন, সুব্রত বাইন হবে মনে হয়, এর ধরছে মোল্লা মাসুদ, এর সহযোগী ছিল মোল্লা মাসুদ। এদেরকে সহ এরা 2 জনকে ওখান থেকে ধরছিল। এগুলো ছিল ঘোষিত অপরাধী।
এক সময় যে সময় র্যাব গঠন করে ওই বিএনপির সেকেন্ড আমলে 2002-03 সালের দিকে, তখন আমার 20-25 জনকে এই ধরনের ঘোষণা দিছিল। কালা জাহাঙ্গীর, তারপর আমাদের এক্স আর্মি প্রধানের ভাই একটা ছিল, এর নামটা ভুলে গেছি, এই আর্মি প্রধান যেটা ছিল ওই নিষেধাজ্ঞা দিছিল যে আজিজের ভাই, আজিজের ভাই ছিল ওই তারিখে। তো যাই হোক, এরকম ঘোষিত অপরাধী যারা আছে তাদেরকে সরকারের ঘোষণা দিবে ওই টাকা, তারা অপরাধী, তাদেরকে কেউ সংবাদ দিতে পারলে, গ্রেফতার করাইতে পারলে 40 লাখ টাকা পুরস্কার দিবে, 1 লাখ টাকা পুরস্কার দিবে। এরকম ঘোষিত অপরাধী যারা, তাদেরকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার কার ভাই বোন কে সেটা জানা না, মনে রাখা শুধু যারা ঘোষিত অপরাধী তাদেরকে পুলিশ অফিসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। শুধু যে জিনিসটা বলা দরকার ছিল, বুঝিনি দাগি আসামি বলা যায় স্যার। আসামিদের মধ্যে জনসংখ্যার সাথে যারা খারাপের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, চাঁদাবাজি, তারপর প্রতিদিনগঞ্জ লোক অপহরণ, এরা তো ওই ঢাকা শহরকে ভাগ করে এক একটা জায়গায় ওই গ্রুপে ভাগ করে, চাঁদা টাঁদা তোলা থেকে শুরু করে হত্যা, খুন, রাহাজানি এগুলোর সাথে জড়িত ছিল। যাদের নাম বলতেছি, এই যে কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, তারপরে ওই মোল্লা মাসুদ, আরো কে কে ছিল, তারা 20-25 জনের ওই সময় নাম দিয়েছিল। টোকাই সাগর ছিল মনে হয়, সাগর নামে একজন ছিল ওই ইয়েতে, ওই 20-22 জনের মধ্যে। তো যা হোক, ওই এদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তো যে জিনিসটা প্রথমে বলা দরকার ছিল, এইটার ক্ষেত্র হচ্ছে 9টা। পুলিশ অফিসার বিনা পরোয়ানায় 9টি ক্ষেত্রে গ্রেফতার করতে পারে। এটাকে শুরুতে লিখে নেন, পুলিশ অফিসারের বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্র হচ্ছে 9টা। তাইলে প্রথমে বলছিলাম আমলযোগ্য অপরাধী, তারপরে হচ্ছে ঘর ভাঙার যন্ত্রপাতি, তারপরে দূষিত অপরাধী, এরপরে বলছিলাম চোরাই মাল। চোরাই মালের ইয়াটা কি, পয়েন্টটা কি? চোরাই মালের পয়েন্টটা হচ্ছে যার কাছে এই ধরনের চোরাই মাল পাওয়া যাবে, সে যদি এই মাল কোথায় থেকে পাইছে তার কোনো সন্তোষজনক জবাব দিতে না পারে, তাহলে তাকে কি করবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। সাপোজ উদাহরণ হিসেবে যদি বলি, আপনার কাছে একটা মোবাইল পাওয়া, যে মোবাইলের মালিক আপনি না, কিছু প্রমাণ দিবেন, তখন আপনার পুলিশের এইটা চোরাই, যদি মালিকানা তখন কি এইটা চুরি মোবাইল, ল্যাপটপ, মোবাইল এখন অপরাধ করতেছে। এখন চুরির বরদান হচ্ছে এই মোবাইল আর ল্যাপটপ। চোরাই মালের পয়েন্টে গেলে এরপরে হচ্ছে পলাতক। পুলিশ অফিসার কাউকে গ্রেফতার করতে গেছে না, ধরছে, ধরার পরে সে পুলিশের কাছ থেকে যে কোনো প্রসেসে পালাই গেছে, ধরে থানায় নিয়ে আসছে, থানা থেকে পালাইছে, এই যে কোর্টে চালান দিচ্ছে, ওখানে কোর্ট থেকে পালাইছে। তাহলে মোটামুটি কথা, আপনার পুলিশের কাছ থেকে যদি যে কেউ পালিয়ে যায়, পরবর্তীতে তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। পুলিশ আপনাকে ধরতে গেছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন কি করছে? পুলিশের প্রতি হামলা করছে, তাদেরকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে পলাতক দিয়ে 4-5 নম্বর পয়েন্টটা হচ্ছে পলাতক। স্যার, ভাই বোন যারা, স্যার বলেন স্যার, ভাই বোনে যদি আটকানোর চেষ্টা, ভাই বোনে যদি আসামি আটকানোর চেষ্টা করে, তখন ভাই বোনে যে গ্রেফতার করতে পারবে, ভাই বোনের কোনো মামলা লাগবে না, ভাই বোনের উপর কোনো মামলা লাগবে না, মামলা লাগবে না, এটা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। শুধু ভাই বোন না, উদাহরণ দিলাম ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তার মানে আপনি পুলিশের কাছে বাধা দিলে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে।
ঠিক আছে? জি স্যার। আপনি যদি পুলিশের কাজে বাধা দেন, সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। জি স্যার। মূলত আমরা মনে রাখবো পলাতক ধরে, মূলত আমরা মনে রাখবো কি ধরে, পলাতক ধরে। এই পলাতক হচ্ছে আপনার কোন আসামি পলায়ন করা, কোন অপরাধী পলায়ন করা, বা যাকে ধরতে গেছে সে পলায়ন করা, বিশেষ করে বেসামরিক ব্যক্তি। এই ক্ষেত্রে এই 5 নাম্বার পয়েন্টটা বেসামরিক ব্যক্তি পলাতক হয়ে যাওয়া। আর 6 নাম্বারে বলতেছে সামরিক বাহিনী থেকে পলায়ন করা। এই যে আর্মিতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে যারা চাকরি করতে যায়, প্রথম দিকে দেখা যায় ট্রেনিং এর এমন কষ্ট, তারা ওখান থেকে পালিয়ে যেতে চায়। এগুলো কত মানুষ করতে এই 6 মাস ট্রেনিং দিতে সরকারের লাখ লাখ টাকা খরচ হয়। এখন ওখান থেকে যদি কেউ পালায়, তাদেরকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে সামরিক বাহিনী থেকে পলায়ন। তার মানে সামরিক বাহিনীর সদস্য যারা আছে, মেম্বার যারা আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে সেনাবাহিনী, এরপরে কোস্ট গার্ড, এই জাতীয় যেগুলো আছে, ওখান থেকে যদি কেউ পালিয়ে যেতে চায়, তাকেও তাইলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এই পলাতক দিয়ে 5 নাম্বার পয়েন্টও সামরিক বাহিনী থেকে পলায়ন করা, এটাও পলায়ন 6 নাম্বার পয়েন্ট। তারপর 7 নাম্বার হচ্ছে তাও পলায়ন। এটা কোথায় থেকে পলায়ন? বিদেশে কোনো অপরাধ করে পালিয়ে আমার দেশে চলে আসলে। তাইলে আসলে পড়াশোনা আমরা করি না, যদি একটু মনোযোগ দিয়ে আমরা বুঝে করি, মোটামুটি বুঝা অন্তত পক্ষে নকল করে পরীক্ষা দিতে হয় না। কিন্তু আমরা সময় থাকতে করি না। এই চিন্তা নিয়ে এমনি কঠিন, কিন্তু যখন আমরা পড়বো একটু বুঝে, তখন কঠিন হয় না। 7টা পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে মোটামুটি সবগুলো পয়েন্ট আমাদের পরিচিত। আমলযোগ্য অপরাধী, গর্ভাঙ্গাত যন্ত্রপাতি, ঘোষিত অপরাধী, তারপর চোরাই মাল, এরপরে ওই 3 নম্বরে চোরাই মাল বলছিলাম, 4 নম্বরে ঘোষিত অপরাধী বা ঘোষিত অপরাধী চোরাই মাল, এরপরে 5 হচ্ছে পলাতক। আপনি যদি পলায়ন করি, পুলিশের কাজে বাধা দিই, সেই ক্ষেত্রে 6 হচ্ছে সামরিক বাহিনী থেকে পলায়ন, 7 হচ্ছে বিদেশ থেকে পলায়ন। বিদেশ থেকে কি করে? এই যে সৌদি আরবে গেছে, গিয়ে কি করছে, ওখানে বাঙালি আরেকজনকে মেরে ফেলছে। মেরে সে এত চালু মাল মারার সাথে সাথে ফ্লাইটের টিকিট করা ছিল, সে ফ্লাইটে বাংলাদেশে চলে আসছে। কিন্তু কি করছে, আপনার সৌদি এমবেসি থেকে প্রেসার দিচ্ছে যে তোমাদের চলে আসছে প্লেনে চড়ে, যেখানে পাবে সেখানে তাকে ধরে বিচার করো। 2 ঘন্টায় ধরে ফেলে। ওই ক্ষেত্রে কি করবে, 2 ঘন্টায় আসামিকে গ্রেপ্তার করে ফেলবে। এটা হচ্ছে আপনার 7 নাম্বার পয়েন্ট, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা। বিদেশ থেকে পলায়ন। বিদেশ থেকে পালিয়ে চলে আসলে অপরাধ করে আসতে হবে, এমনি পালাইতে আসতে হবে না। কোন ফৌজদারি অপরাধ করে আপনার চলে আসতে হবে। এরপরে হচ্ছে আপনার 8 নাম্বারটা সোজা। 8 নাম্বারটা হচ্ছে কোন ক্ষমাপ্রাপ্ত আসামি, মুক্তিপ্রাপ্ত আসামি তখন আপনার না জানিয়ে তার বাসস্থান ত্যাগ করে, কি করে বাসস্থান ত্যাগ করে। এটার একটু উদাহরণ দিতে পারবেন? এটাও আপনার বাসস্থান থেকে পলাতক। এটা আপনি যে জায়গায় থাকেন, যে ঠিকানা দিচ্ছেন, সেই ঠিকানা থেকে পলায়ন করছেন। এটার একটু উদাহরণ দিতে পারবেন? এরকম কাকে ক্ষমা করছিল? আপনার দণ্ডিত অপরাধী, তাকে ক্ষমা করা। তো দণ্ডিত অপরাধীকে ক্ষমা করতে দোষত্ব হচ্ছে আপনার যে জায়গায় থাকবে সেটা নিকটস্থ থানাকে জানাতে হবে। ওখান থেকে যদি সে নড়াচড়া করে, অন্য থানার আন্ডারে চলে যায়, ঘর থেকে বের হয়, তাকে কি করতে হবে, সেটা নিকটস্থ থানাকে অবহিত করতে হবে। সেটা যদি না করে, তাহলে তাকেও যেখানে পাওয়া যাবে সেখানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এখন কথা হচ্ছে, এটার একটা সুন্দর উদাহরণ আছে, বা বাস্তবেই এই ধরনের ঘটছিল, সুন্দর ঘটনা। কেউ বলতে পারবেন এই ধরনের আসামি দণ্ডপ্রাপ্ত, যাকে আপনার ক্ষমা করে ওই থাকতে দিছিল? বলতে পারবেন না? বেগম খালেদা জিয়াকে, ওনাকে যখন দণ্ড দেয়, 1 বছর 2 বছর জেলে থাকার পরে দিয়ে কি করছিল আওয়ামী লীগ গভর্নমেন্টে,
বাসায় থাকার পারমিশন দিছিল না? জি এরপরে আমরা দেখতাম কি উনি যখন ডাক্তারের কাছে যাইতেন, এই যে হসপিটালে যাইতেন, মেডিকেলে যাইতেন, টিভি ক্যামেরা ট্যামেরা সহ সবকিছু কি জানি বলে যে 2 ঘন্টা আগে হবে, জানতো কিভাবে? উনি বের হওয়ার আগে নিকটস্থ থানায় অবহিত করতে হতো, তা আমি হসপিটালে যাচ্ছি, হসপিটালে যাব, ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যেত। এটা মূল পয়েন্টটা হচ্ছে আপনার যখন কেউ দণ্ডিত হবে, তাকে যখন সে দণ্ড মাফ করে ক্ষমা প্রদর্শন করবে, তখন তার সে কোথায় থাকবে, বাসস্থান কোথায়, তার ঠিকানা কোথায় থাকবে সেটা জানিয়ে দিতে হয়। স্যার এবং ওই ঠিকানা হ্যাঁ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে না জানায়। 8 নম্বর পয়েন্ট আরেকবার বলবেন স্যার। আরো খালাদা দিয়ে মনে রাখবেন, এত কি কি করেন আপনি, আমি কিছু বুঝি না। ঠিক আছে স্যার, খালাদা জিয়া এনাফ। জি স্যার। এনাফ স্যার, খালাদা জিয়া এনাফ, মনে থাকবে। দণ্ডিত আসামি 8 নাম্বার পয়েন্ট হচ্ছে দণ্ডিত আসামি। তো উদাহরণ হিসেবে মনে রাখবেন, আমাদের এক্স প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, ঠিক আছে, সামনে প্রেসিডেন্ট হবেন, এটা মাথায় রাখিন। বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে ওনাকে প্রেসিডেন্ট বানাবেন। তো যা হোক, রাখবো কি পয়েন্টটা হচ্ছে কি, দণ্ডিত আসামি কে যদি আপনার ক্ষমতা প্রদর্শন করে, এরপরে সে কোথায় থাকবে সেটা তাকে নিকটস্থ থানায় জানাতে হবে। এরপরে ওই ঠিকানাটা যদি সে থানাকে অবহিত না করে, পরিবর্তন করে, তাইলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট আরো সোজা, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে রিকুইজিশন দেওয়া। জি রিকুইজিশন দিবেন, রিকুইজিশন দেওয়া, চাহিদাপত্র দেওয়া। রিকুইজিশন চাহিদাপত্র, আপনি কি করছেন, অপরাধী, এখন আপনার বিরুদ্ধে মোকদ্দমা সবকিছু আছে, থাকার পরে কোর্ট থেকে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে কোর্টের গ্রেফতারি পরোয়ানা দিছে সেই কোর্টের আন্ডারে আপনি বসবাস করতেছেন না, আপনি অন্য থানার আন্ডারে চলে গেছে। তাহলে এই থানা ওই থানাকে কি বলবে যে তোমার ওখানে আমার এই মামলার আসামি আছে, তাকে গ্রেফতার করো। তাহলে ওই যে আপনার যে থানা গ্রেফতার করবে, যে থানা এলাকায় আসামি আছে, তার আর পরোয়ানা লাগবে না, সে তাকে ওই রিকুইজিশনের ভিত্তিতে বিনা পরোয়ানায় গ্রেফতার করবে। এটা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতার করা। এটা রিকুইজিশন, এক থানা থেকে আরেক থানায় চাহিদাপত্র দেওয়া। তাহলে মনে থাকবে এই 8টা পয়েন্ট, দণ্ডিত আসামি, চাহিদাপত্র, এই 2টা হচ্ছে ভিন্ন পয়েন্ট। তারপরে আপনার আমলযোগ্য অপরাধী, ঘর ভাঙার যন্ত্রপাতি, তারপর হচ্ছে ঘোষিত অপরাধী, চোরাই মাল। এই 4টা পয়েন্ট সোজা, আমলযোগ্য অপরাধী, ঘর ভাঙার যন্ত্রপাতি, ঘোষিত অপরাধী, চোরাই মাল। তারপরে শেষের 2টা পয়েন্ট হচ্ছে দণ্ডিত আসামি, চাহিদাপত্র, রিকুইজিশন। এটা এক থানা থেকে আরেক থানায় রিকুইজিশন দেওয়া আসামি ধরার জন্য, সোজা জিনিস। আর মাঝখানে 3টা হচ্ছে পলাতক, একটা হচ্ছে পুলিশের কাছ থেকে পলায়ন, পুলিশের কাজে বাধা দেওয়া, আর একটা হচ্ছে আপনার সামরিক বাহিনী থেকে পলায়ন, আর একটা হচ্ছে বিদেশ থেকে পলায়ন। কিভাবে বিদেশ থেকে পালাবে, কিভাবে স্যার, কোন ক্রাইম করে, অপরাধ করে, কোন অপরাধ করে যদি পালাই চলে আসে। পরীক্ষায় আসলে লিখতে পারবেন? জি স্যার, পারবো। সোজা মনে হয় জিনিসটা। এটা আপনার আমার একটা প্রশ্ন, প্রায় সময় এই প্রশ্ন পরীক্ষায় আসে। এরপরে এই যে 9টা পয়েন্টের কথা আমরা পড়ছি, সেই 9টা পয়েন্ট কে কে পারেন, সেই 9টা পয়েন্টে পারে। এই 9টা ক্ষেত্রে কে গ্রেফতার করতে পারবে? আপনাদের কাছে বই নেই? পুলিশ স্যার। স্যার, পুলিশ পুলিশ বলতে পুলিশ অফিসার, পুলিশ 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 স্যার। পুলিশ এখন
পুলিশের মধ্যে পদপদবি অনেকগুলো আছে, হাবিলদার, কনস্টেবল, সিপাই, অনেক কথাবার্তা আছে। তাইলে তারা না, যারা ওই এসআই থেকে শুরু করে সাব ইন্সপেক্টর যারা, তারাই হচ্ছে মূলত পুলিশ অফিসার। তাইলে তারা পারবেন 9টা ক্ষেত্রে। এখন পুলিশ অফিসারদের মধ্যে ওই থানা যিনি চালায়, প্রত্যেকটা থানা চালায় যে একজন ওসি থাকেন, অফিসার ইনচার্জ। ওসি যিনি থাকেন ওই থানার প্রাপ্ত কর্মকর্তা। সিলেটের কেউ আছেন এখানে? রায়হান সাহেব ছাড়া সিলেটের আর কেউ আছেন? জি স্যার, জি আমি আছি স্যার। আপনি আছেন? জি স্যার, মাশাআল্লাহ। কোন ল কলেজ? সিলেট ল কলেজ। ও মাশাআল্লাহ। কি নেক্সট টাইম দিবেন এক্সাম? জি না স্যার, আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমার ফাইনাল ইয়ার কাজটা করতে ভালো লাগে, তাই আর কি এইটা কাজ করা হয়। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপনাকে মিষ্টি খাওয়ানো দরকার। কেন স্যার? তো সেটা পরে আরেক সময় বল। সব কথা এখন বলে ফেললে আপনি আর ক্লাস আসবেন না। যা হোক, তো ওই সিলেটে নাকি বলে ওসিকে অনিয়ন কাটার। এরা লন্ডনে যায়, তো লন্ডনে গিয়ে পেঁয়াজ কাটে, ওসিকে বলে অনিয়ন কাটার। আমি মনে রাখতাম এই ওসি অনিয়ন কাটার দল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো ওসিও পারে এই 9টা ক্ষেত্রে। উনি পুলিশ অফিসার হিসাবে উনি এই 9টা ক্ষেত্রে পারবেন। এর অতিরিক্ত উনি আরো 3টা ক্ষেত্রে পারে। তাইলে এতক্ষণ যে আমরা পড়ছি পুলিশ অফিসার পারে 9টা ক্ষেত্রে, আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারেন, ওসি স্যারে পারেন টোটাল 12টা ক্ষেত্রে। এই 9টা ক্ষেত্রে পারবেন, এরপরে আরো 3টা ক্ষেত্রে পারে। সেটা বলছে আপনার 55 নাম্বার সেকশন। 55তে কি বলে? 55তে বলতেছে ভবঘুরে অভ্যাসগত দোষী প্রভৃতিকে গ্রেপ্তার। এখন ভবঘুরে কে চিনেন? ভবঘুরে কাকে বলে? স্যার ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়ায়। স্যার, যে শুধু ঘুরে ঘুরে খায়, কাজ কিছু করে না, কাজকর্ম কিছু করে না, কিন্তু তার পোশাক আশাক কিরকম থাকে জানেন? সব সময় একেবারে স্ত্রীর বাঁধওয়ালা দোলাইয়া পোশাক আশাক, সাদা পায়জামা পাঞ্জাবি, এই যে শুট টুট পরে সব সময় সে এমন ভাবে চলাফেরা করে যেন সে অনেক বড় অফিসার, কিন্তু তার ইনকামের কোনো হদিস নেই, তার নির্দিষ্ট কোনো পেশা নেই। এই দেশে দোলাইয়া পাঞ্জাবি গায়ে দিয়ে চলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, শুটকোট পরে চলে। এই শুটকোটের গায়ে দেওয়ার মতো সে কোথায় থেকে ইনকাম করে, তার ইনকাম সোর্স কি, সেটার কোনো ঠিকানা নেই। একে বলা হয় ভবঘুরে। আর আমরা হালকা পাতলা বলি কি সিটিং, বলি না? সিটিং বলি না? হ্যাঁ, সিটিং। এরা কি করে? হ্যাঁ, এই প্রকৃতির লোকজনে কি করে, যারা ভবঘুরে এই ধরনের সিটিং, তারা কি করে? কোন একটা পরীক্ষা আসলে বলে যে তোমাকে প্রশ্ন দিব, এরপরে পরীক্ষা শেষ বলে যে তোমার পরীক্ষা তো দিছ, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব। ওই যে চাকরির পরীক্ষা ব্যবস্থা করে দিব। এরপরে এখন 2-1 যে আপনার খুব হতাশ, এলএলবি ফাইনাল দিয়ে কেউ তার ক্লাস পাইছে, খাতা দেখার জন্য দিছে, এখন তাও 2-1 জনের সুযোগ বুঝে কে কে আছে এটা খোঁজ নিয়ে সুযোগ বুঝে ফোন দিয়ে বলতেছে যে তোমাকে ওই সেকেন্ড ক্লাস মার্কেট ব্যবস্থা করাই দিব, তুমি আমার সাথে যোগাযোগ রাখিও। এই সবগুলো হচ্ছে কি ভবঘুরে লোকদের কাজ, চিটিংদের কাজ। এই জাতীয় যারা আছে তাদেরকে কি করতে পারবে? পুলিশ অফিসার বিনা আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। একটা থানায় এসআই অনেকজন থাকে, কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন একজন। তাইলে অনেকজন যারা থাকে তারা সবাই ওই 9টা ক্ষেত্রে পারবে, ওসিও পারবে ওই 9টা ক্ষেত্রে। আর এই 55 নাম্বার সেকশন অনুযায়ী এই 3টা ক্ষেত্রে ওসির স্পেশাল পাওয়ার। এরকম সিটিং যেগুলো থাকে, ভবঘুরে যেগুলো থাকে, তাদেরকে কি করতে পারবে? গ্রেপ্তার করতে পারবে। এটাকে বলা হয়, ইংলিশে বলা হচ্ছে ভ্যাগাবন্ড। ভবঘুরে ইংলিশ হচ্ছে ভ্যাগাবন্ড। তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবে। এরপরে বলতেছে হ্যাবিচুয়াল রবারিস, আপনার অভ্যাসগত দোষী। এটা তো আমরা সবাই বুঝি।
যার অভ্যাসই হচ্ছে দস্যুতা ডাকাতি করা, রাহাজানি করা, এদেরকেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আর সিলেটের আফাদিনী উনি বলেন তো, সূর্য দিগল বাড়ি দেখছেন? নাম শুনছেন সূর্য দিগল বাড়ির? আর কথা বলতে হবে। আপনার নামটাই কি ছিল? নাম শুনেন নাই? টিলাগড়ের, আপনাদের টিলাগড় আছে না কলেজের পাশে? জি স্যার। টিলাগড়ের পাশে ছিল সূর্য দিগল বাড়ি। তো সূর্য দিগল বাড়িতে, হ্যাঁ সূর্য দিগল বাড়িতে বাংলা ভাই ছিল না, ওই বাংলা ভাইয়ের বদ যিনি হেড ছিল, মির্জা আজমের বোনের জামাই, আওয়ামী লীগের মির্জা আজম ছিল না, তার বোনের জামাই আব্দুর রহমান স্যার, আব্দুর রহমান, হ্যাঁ কি আব্দুর রহমান না? আচ্ছা যাই হোক, আব্দুর রহমান হোক, এই যে কি জানি বলো, আব্দুর রহমান ভাই, হ্যাঁ তাকে আব্দুর রহমান আমার বাংলা ভাই, হ্যাঁ বাংলা ভাইয়ের বস ছিল, বাংলা ভাইয়ের বস ছিল। বাংলা ভাইকে তো রাজশাহী অঞ্চলে পিটাই মেরে ফেলছিল, আর আব্দুর রহমানকে গ্রেপ্তার করছিল সূর্য দিগল বাড়ি থেকে। তো যা হোক, এই উদাহরণটা আসলে এই কারণে যে এইরকম যারা আছে, শেষের পয়েন্টটা হচ্ছে ওইটা, যারা জঙ্গি নিজেদেরকে লুকাই রাখে, এমন ভাবে লুকাই রাখে জনগণ যাতে না জানে না বুঝে, কেউ যাতে না জানে না বুঝে, তারা নীরবে নিবৃত্তে আপনার লোকালয়ের বাইরে, লোকালয়ের ভিতরে ছদ্মবেশে থাকে। কিসের জন্য থাকে? কোন একটা অপরাধ সংগঠিত করার জন্য, এমনি না, যে কোনো অপরাধ সংগঠনের জন্য তারা নিজেকে আত্মগোপনে রাখে। এটাকে রাখছিল বাংলা ভাই, আব্দুর রহমান, এদেরকে সিলেটের সূর্য দিগল বাড়ি থেকে তাদেরকে এই বাংলা ভাইকে গ্রেপ্তার করছিল, বস আব্দুর রহমানকে গ্রেপ্তার করছিল টিলাগড়ে সূর্য দিগল বাড়ি, সূর্য দিগল বাড়ি। আব্দুর ছিল কে জানেন? নেতৃত্ব কে দিছিল? মেজর গোলজার, যাকে ওই বিডিআর হত্যা মামলায় মেরে ফেলছে, সে বিডিআর হত্যা মামলায় একজন ছিলেন ওখানে, গ্রেপ্তারের নেতৃত্ব দিয়েছিলেন উনি, কর্নেল গোলজার। মেজর না, উনি কর্নেল ছিলেন, কর্নেল গোলজার। সাধারণত আপনারা যারা ছোট, তখন বুদ্ধিও হয়নি অনেকে, এগুলো 2005-6 সালের দিকের ঘটনা, আপনাদের অনেকের বুদ্ধিও হয়নি ওই আমলে। আমরা এই আমলে দেখতাম কি, এই যে 9-10-এর পরে বা আওয়ামী লীগ আমলে দেখতাম কি, জঙ্গি আপনার কাউকে জীবিত তারা ধরতে পারেনি, এবং জীবিত যাদেরকে ধরছে তারা আসলে জঙ্গি ছিল না। জীবিত তারা যাদেরকে ধরছে তাদের বেশিরভাগই জঙ্গি ছিল না, এটা একটা নাটক ছিল। এরপরে বেশিরভাগ যারা করছে আপনার ওই জঙ্গি হিসেবে চিহ্নিত করছে, তার বেশিরভাগকে স্পটে মেরে ফেলছে, কাউকে জীবিত তেমন ধরতেও পারে, ক্রস ফায়ার দিয়ে মারছে। হ্যাঁ ক্রস ফায়ার দিয়ে মারছে, ওই ধরার নাম করে মেরে ফেলছে। যা হোক, এরপরে আপনার ওই যিনি ছিলেন, অথচ সবচেয়ে বড় জঙ্গি ছিল এরা, এই যে আব্দুর রহমান, বাংলা ভাই, এরা বড় জঙ্গি ছিল, কিন্তু এদেরকে কর্নেল গোলজার তখন রেবে ছিলেন, সে অজ্ঞাত অবস্থায়, জীবিত অবস্থায় গ্রেপ্তার করছিল। তো যা হোক, এই আলাপ আলোচনা করা আপনাদের ব্যাপারটা হচ্ছে, যারা এরকম জঙ্গি টাইপের মানুষ, যে নিজেকে অপরাধ করার জন্য আত্মগোপনে থাকে, নিজের পরিচয় লুকিয়ে ছদ্মবেশে থাকে, তাদেরকেও আপনার ওসি স্যার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে 1 নম্বর হলো ভবঘুরে, হেডলাইনে বলতেছে ভবঘুরে অভ্যাসগত দোষতা, আর পরবর্তীতে আমরা যখন পড়ব ওই সেকশনটা পুরো, ওখানে ভবগুরু আছে, অভ্যাসগত দোষতার কথাও বলা আছে। শুরুতেই বলছে আপনার ওই জঙ্গি টাইপের মানুষজন, যারা ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপনে রাখে, ওই জনসাধারণের চাইতে লুকাই রাখে। বেশিরভাগ দেখা যায় আপনার পাহাড়ি অঞ্চলে থাকে, তারপরে এই যে নিবৃত্ত গ্রাম, একেবারে বিলের মাঝখানে গিয়ে যেখানে 1-2টা বাড়ি আছে ওখানে তারা গিয়ে ভাড়া থাকে, এই অবস্থা।
তাহলে এগুলো সবগুলো হচ্ছে তাদেরকে কি করতে পারবে, ওসি স্যারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাইলে ওসি স্যারে পুলিশ অফিসার হিসাবে ওই 9টা ক্ষেত্রে পারে, স্পেশালি সে ওসি হিসাবে এই 3টা ক্ষেত্রে পারে। এই 3টা ক্ষেত্রে আর ওরা পারবে না। অন্যান্য পুলিশ অফিসার এই 3টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। তাহলে আমরা 54 ধারা 55 ধারা পাইলাম। এরপরে 59 ধারায় গিয়ে বলতেছে আমি আপনিও কি করতে পারবো, আমি আপনিও কেউ যদি আপনার আমলযোগ্য অপরাধ করে, জামিনের অযোগ্য অপরাধ করে, তাহলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবো। সাধারণ মানুষে বেসামরিক ব্যক্তি। জি জি। সেটা হচ্ছে কত ধারা? 56 ধারা 59, 59, 54, 55, 59। 59 বলতে বেসামরিক ব্যক্তিও অপরাধ করে এবং জামিনের অযোগ্য অপরাধ করে, তাহলে তখন তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। খুন, হত্যা, রাহাজানি, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ এগুলো যখন সংগঠিত হয় তখন কি করবে, এই ধরনের আসামি যদি আমরা দেখি তাদেরকে আমরাও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবো। তাহলে মোটামুটি তখন কে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে দেখি, কেউ একজন বলেন তো দেখি, বেসামরিক ব্যক্তি কত নম্বর সেকশন অনুযায়ী পারবে? পারলে সবাই বলেন দেখি। 59 ধারায় খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ এগুলো। আপনারা নোট করে ফেলেন 59 দ্বারা বেসামরিক ব্যক্তি। এরপরে লিখবেন যে আমলযোগ্য অপরাধী, জামিনযোগ্য অপরাধী, আমলযোগ্য অপরাধী, জামিনযোগ্য অপরাধী। আমাদের এখানে মনে রাখতে হবে মোটামুটি এই 3টা কথা। 59 দ্বারা বেসামরিক ব্যক্তি, আমলযোগ্য অপরাধী, জামিনযোগ্য অপরাধী। ছোটবেলায় আমরা বড় বড় প্রবন্ধ গুলো পড়ে এরপরে পরীক্ষায় যখন ওখান থেকে বাক্য রচনা আসতো আমরা বাক্য রচনা করতাম না। আইনটাও মনে রাখবেন ওইভাবেই, যে অনেক বড় জিনিসকে আমরা 1টা 2টা 3টা শব্দ মনে রাখবো, এরপরে সেই 3টা শব্দ ধরে পুরো জিনিসটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। জি স্যার। এরপরে 54 ধারায় 55 ধারায় কি বলছিলাম, কয়টা ক্ষেত্রে বলছিলাম? 55 ধারায় 3টা ক্ষেত্রে স্যার। 3টা ক্ষেত্রে, ভেরি গুড। 55 ধারায় হচ্ছে 3টা ক্ষেত্রে। সেগুলো ক্ষেত্রগুলো কি কি? জঙ্গি, ভবঘুরে, জঙ্গি, ভবঘুরে, অভ্যাসগত দস্যুতা। আর এই জঙ্গি, ভবঘুরে, অভ্যাসগত দস্যুতা যারা করবে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। লিখে রাখেন এই পয়েন্ট গুলা, তারপরে নিজেরা একটু চর্চা করতে পারবেন। এরপর 59 ধারা স্যার বলছিলেন যে বেসামরিক ব্যক্তি, আর 2টা কি বলছিলেন স্যার জানি? বেসামরিক ব্যক্তি 59 ধারা, আর বলছিলাম আমলযোগ্য অপরাধী, জামিনযোগ্য অপরাধী। আমলযোগ্য অপরাধী, আমলযোগ্য অপরাধী। জি, আরেকটা জামিন। 3 নম্বর হলো জামিন, 3 নম্বর হলো জামিনযোগ্য অপরাধী স্যার। 3 নম্বরটা? 3 নাম্বার নেই এখানে, 2 নাম্বার না স্যার। 59 3 নম্বর, 59 ধারা 3টা তো স্যার বলছিলেন। 3টা বলছিলাম, একটা হচ্ছে ধারা 59, তারপর হচ্ছে বেসামরিক ব্যক্তি। জি, এগুলো মানে বেসামরিক ব্যক্তি। এরপরে ক্ষেত্র হচ্ছে 2টা, একটা হচ্ছে আমলযোগ্য অপরাধী আর একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধী। জি, জামিনযোগ্য অপরাধী। অপরাধী ভুলাই ফেলবেন না, বুঝতে হবে ব্যাপারগুলো কি। জি। তারপরে আর প্রথমে কোন সেকশন পড়াইছিলাম? 54 স্যার, 54 ধারা।
আর কথা স্যার, বলবো 54 ধারা। হ্যাঁ 54 ধারা পড়াইছি। আর 54 ধারা, তারপর হচ্ছে 55 59। 59 55 9টি ক্ষেত্রে তাইলে আপনাদের হ্যাঁ বিনা পরোয়ানা নৈতিক ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ অফিসারে। পারে। স্যার জি স্যার 55 ধারা হচ্ছে তিনটা ক্ষেত্রে আর হচ্ছে 59 ধারা হচ্ছে 3টি ক্ষেত্রে। 59 ধারায় 2টি ক্ষেত্রে, 59 ধারায় ক্ষেত্রে না মানে ব্যক্তি অপরাধী জামিনযোগ্য 3টা না? 2টা ক্ষেত্রে না, ক্ষেত্র হচ্ছে 2টা, আমলযোগ্য অপরাধী, জামিন অযোগ্য অপরাধী। আর এটা পারে বেসামরিক ব্যক্তি, 54তে পারে পুলিশ অফিসার, 55তে পারে থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর 59-এ পারে বেসামরিক ব্যক্তি, আমি আপনি আর কি, বেসামরিক আমি আপনি পারবো। আর আমলযোগ্য অপরাধী যেখানে লেখছেন ওখানে পাশে লিখে রাখে যে হত্যাকারী, খুনি, ডাকাত, দস্যুতা, এরপরে আপনার দর্শনকারী, এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে সাধারণত আমলযোগ্য অপরাধী বলে। লিখে রাখতে পারেন মনে রাখার জন্য, এই জিনিসগুলো পয়েন্ট আকারে লিখে রাখেন। তাহলে মোটামুটি আমরা 54, 55, 59 করছি। মাঝখানে আছে কি 56, 57, 58। মাঝখানে কি কি আছে 56, 57, 58, তেমন গুরুত্বপূর্ণ না। তবে মনে রাখবেন ওই পুলিশ অফিসার তার অধস্তনকে বিনা পরোয়ানায় গ্রেফতার করার জন্য নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে অধস্তন। তার নিম্নে যারা আছে, পুলিশ অফিসারের নিচে যারা আছে তাদেরকেও কি করতে পারে, অধস্তনকে নির্দেশ দিতে পারে বিনা পরোয়ানায় গ্রেফতার করার জন্য। এটা হচ্ছে আপনার 56 নাম্বার অধস্তন। ঠিক আছে, 56তে কি অধস্তন, আপনার নিচে যে আছে, পুলিশ অফিসারের নিচে যে আসে সে। আর 57 হচ্ছে বাসস্থান। আমরা তো বাসস্থান চিনি না, জি বাসস্থান মানে কি নাম ঠিকানা স্যার? বাসস্থান মানে নাম ঠিকানা কেমনে হবে বলেন? হ্যাঁ, বসবাসের স্থান, বসবাসের স্থান, বসবাসের স্থান। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার বাসস্থান কোথায়, আপনি কি আপনার নাম বলবেন? জি না না, কোথায় বলবেন? আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায়? কি সেবা যেখানে থাকেন সেখানে। হ্যাঁ, যেখানে থাকেন সেখানে। এটার আপনার ওয়ার্ড নাম্বার, থানার নাম, গ্রামের নাম, এগুলো বলতে হবে। ঠিকানাটা আপনাকে বলতে হবে কোথায় থাকে। এখন পুলিশ আপনাকে ধরলো, হ্যাঁ, পুলিশ আপনাকে ধরছে, ধরে আপনার নাম জিজ্ঞেস করছে, ঠিক আছে, এরপরে ঠিকানা জিজ্ঞেস করছে, এরপরে কোথায় থাকেন, কি করেন জিজ্ঞেস করছে। আপনি এগুলোর সদুত্তর দেন নাই বা এগুলোর উত্তর দিচ্ছেন ভুল। সদুত্তর না দিয়া মানে সঠিক উত্তর না দিয়া, এরপর আপনি দিচ্ছেন ভুল, তাহলে আপনাকে কি করতে পারবে? সেক্ষেত্রে আপনাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। করতে পারবে স্যার, বিনা পরোয়ানা। ওইটা গ্রেফতার করে ফেলা, বাসস্থান, এগুলো জানাইলে বাসস্থান, এটা গ্রেফতার করার কথাবার্তা আসে। গ্রেফতার করে আপনাকে থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে গেলে এবার আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা যাবে তাদের মুসলেখায় আপনাকে সেরো দিতে পারে। এটা পয়েন্টটা হচ্ছে আপনার নাম, ঠিকানা, বাসস্থান জানাতে অস্বীকৃতি জানাতে। তাহলে 56 ছিল অধস্তন, 58 হচ্ছে ওই 57 হচ্ছে নাম, ঠিকানা, বাসস্থান। ঠিক আছে, নাম, ঠিকানা, বাসস্থান, এটা কি করা? জানাতে অস্বীকার করা। আর 58 হচ্ছে ভিন্ন দূরত্ব অপরাধীদের গ্রেফতারের জন্য অনুসরণ। আমরা স্যার যে 58 কি বলছেন? অপরাধীর অনুসরণ। চট্টগ্রামে
যা হোক, আপনার থাকেন না থাকেন এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এই অনুসরণ কখন হয়। এই যে বলছি না আপনার সিলেটের টিটাগড়ের কথা, টিটাগড় থেকে আরেকটু সামনে গেলে সিলেট সদর শেষ হয়ে যায়। আপনার এর দিকে গেলে এটা কি বলে শেষে যেটা আপনার পিকনিক স্পট আছে শেষের দিকে টিটাগড় হয়ে আপনার যাই যে তামাবিল, তারপরে আরেকটা কি তামাবিলের পর ওইটাকে কি বলে তামাবিলের পরে আপনার জাপলং তাহলে আপনার ওই রোড ধরে যখন কোন আসামি যাচ্ছে, সে টিলাগড়ে ছিল, টিলাগড় থেকে সে তামাবিল জাপলং এর দিকে চলে যাচ্ছে, তাহলে মাঝখানে জৈন্তাপুর তারপরে এরিয়া ছিল, এগুলোর উপর দিয়ে তাকে যেতে হবে না? এখন পুলিশ কি করতে পারবে? তার পিছু যে লাগছে, পুলিশ যে তার পিছু লাগছে তাকে অন্য থানায়ও অনুসরণ করতে পারবে। সে টিলাগড়ে মনে করেন একটা ডাকাতি সংগঠিত করে গাড়ি নিয়ে তামাবিলের দিকে, বর্ডারের দিকে চলে যাচ্ছে, তামাবিল জাফলং এর দিকে, তাহলে পুলিশ কি করবে? তার পিছনে পিছনে গাড়ি নিয়ে তাকে অনুসরণ করতে পারবে গ্রেফতার করার জন্য। বুঝে পাইছেন? স্যার এটা কি কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ? বুঝি নাই স্যার এটা কি কোনো, স্যার এই যে পুলিশটা যে উনি কি কোনো ক্ষমতাপ্রাপ্ত হবে, মানে পুলিশ হবে, মানে তার বিশেষ ক্ষমতার দরকার নাই, সব পুলিশই পারবে, বিশেষ দরকার নাই। আমি ডাকাতি করতেছি, পুলিশে খবর পাইছে, আমাকে ধরতে আসছে, আমি কি করছি মোটরসাইকেলে করে কারে করে আমি আপনার এই যে সূর্য দিগল বাড়ি যেখানে টিলাগড় এই যে ইয়ারা সবাই থাকতো, আপনাদের কাউন্সিলর আজাদ, তারপরে এমপি ছিল লন্ডনে চলে গেছে, হিন্দু কি নাম তার, তাদের তো 3টা গ্রুপে টিলাগড়ে ছিল, সে ওখান থেকে কি করছে এবং সব সময় গেঞ্জাম ওখানে লাগিয়েই থাকতো। এরপর ওখানে গেঞ্জাম করে আপনার কোথায় চলে যাচ্ছে? জাফলং এর দিকে চলে যাচ্ছে। এখন পুলিশ তাদেরকে কি করতে পারবে? অনুসরণ করে যেখানে পায় সেখানে গ্রেফতার করতে পারবে। তাইলে আমরা 56 করলাম অধস্তন, 57 হচ্ছে নাম ঠিকানা বাসস্থান, সবগুলোতে ওই দন্তীয় একটা থাকে। তারপর 58 করলাম অনুসরণ। অনুসরণ করা মানে পিছু লাগা আর কি। জি জি, টের পেয়ে অনুসরণ করে, এটা অনুসরণ করা, পিছনে লাগা। মনে থাকবে তাইলে 54, 55, 56, 57, 58, 59। 54 তো হচ্ছে বিনা পরোয়ানায় পুলিশ অফিসার 9টি ক্ষেত্রে গ্রেফতার করতে পারে। ওখানে শুধু 9টার মতো শব্দ বলছিলাম। আমলযোগ্য অপরাধী, গর্ভাঙ্গার যন্ত্রপাতি, তারপরে ঘোষিত অপরাধী, চোরাই মাল, এরপরে পলাতক, সামরিক বাহিনী থেকে পলাতক, বিদেশ থেকে পলাতক, তারপরে বলছিলাম দণ্ডিত অপরাধী খালেদা জিয়া, এরপরে বলছিলাম রিকুইজিশন, ঠিক আছে, এরপরে বলছিলাম রিকুইজিশন, তারপরে হচ্ছে আপনার 55 হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো 3টা ক্ষেত্রে পারে। সেই 3টা ক্ষেত্র হচ্ছে জঙ্গি, তারপরে হচ্ছে ভবঘুরে অভ্যাসগত দোষিতা, 56 অধস্তন, 57 নাম ঠিকানা বাসস্থান, 58 অনুসরণ, 59 বেসামরিক ব্যক্তি। সেই বেসামরিক ব্যক্তি 2টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে যদি আমলযোগ্য অপরাধ করে। এই যে ওখানেও 54 পদ শুরু তো ছিল আমলযোগ্য অপরাধী, তাহলে সে আমলযোগ্য অপরাধীকে খুনি, দর্শনকারী, দোষিতকারী, ডাকাত, তারা সবাই এই ধরনের অপরাধগুলো হলে তাকে বলবে আমলযোগ্য অপরাধী। আর এই ধরনের অপরাধ যারা করে সাধারণত ওই সমস্ত অপরাধীদেরকে জামিন দেওয়া হয় না। যে ক্ষেত্রে জামিন দেওয়া হয় না সেক্ষেত্রে বলা হয় জামিন অযোগ্য অপরাধ করছে। আমলযোগ্য অপরাধী, জামিন অযোগ্য অপরাধী। মনে থাকবে পড়াশোনা। দুটো ব্যবধান কি স্যার একটু? দুটোটা ব্যবধান হচ্ছে আপনার দুই ধরনের টার্মস। দুইটা কি? 2 ধরনের টার্ম। গত ক্লাস করছিলেন? জি স্যার। ওইটা রেকর্ডিং আছে আপনাদের কাছে? জি আছে। ওইটা শুনিয়েন। ওইটা তো আমি বলছিলাম যে
ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল যেটা আছে, সে দ্বিতীয় তফসিলের আপনার 3 নম্বর কলামে বলছে আমলযোগ্য অপরাধী আর আমল অযোগ্য অপরাধীর কথা, বা ওইটা তো অন্য ভাষায় লেখছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, আর কোন সময় করতে পারে কোন সময় করতে পারে না। তাইলে মনে রাখবেন যে সমস্ত ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। এটা হচ্ছে 3 নম্বর কলামে সেকেন্ড শিডিউলের ফৌজদারি কার্যবিধি। সবার শেষে আছে ফৌজদারি কার্যবিধি বইয়ের সবার শেষে এই দ্বিতীয় তফসিল আছে, এবং বলছিলাম এই দ্বিতীয় তফসিল হচ্ছে ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধির সারাংশ। পুরোটা হচ্ছে আপনার বইগুলো হচ্ছে পাঠ্য প্রসারণ, এই পুরো পাঠ্য প্রসারণ যেটা আছে দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধি আর সারাংশ হলো এই সেকেন্ড শিডিউল 10-12 পাতা যেটা আছে ওইটা 6 পাতার আপনার সামারি করে দিয়েছে। ওখানে 5 নম্বর কলামে কোন অপরাধটা জামিনযোগ্য কোন অপরাধটা জামিনের অযোগ্য সেটা বলা আছে। তাইলে মোটামুটি কথা আইনের ভাষায় যদি জামিনযোগ্য জামিন অযোগ্য আর আমলযোগ্য আমল অযোগ্যের ব্যাপার আসে, তখন আপনাকে ওই সেকেন্ড শিডিউলের বা দ্বিতীয় তফসিলের 3 নম্বর কলাম 5 নম্বর কলামের কথা উল্লেখ করে তারপরে লিখতে হবে। যা হোক, আজকে এতটুকু থাকুক। আপনারা কোনো বোর হচ্ছেন? করতে অনেক ভালো লাগে। একটা জিনিস বলি আপনাদেরকে, পড়াশোনা বুঝলে বিশেষ করে আইনের পড়া অনেক আনন্দ। এরপর হচ্ছে আপনার আনন্দ ছাড়া পড়াশোনা করলে সে পড়াশোনা মনে থাকে না। এটা আমাদের রবীন্দ্রনাথেরও একটা কথা ছিল এরকম, যে পড়াশোনায় আনন্দ নেই সেই পড়াশোনা সাধারণত কেউ করতে চায় না। ঠিক আছে, তাইলে আল্লাহ ভরসা, সবাই দোয়া করিয়েন। নেক্সট ক্লাসে এগুলোর উপর পড়াশোনা জিজ্ঞাসা করা হবে, আর পারলে আপনারা কিছু সেকশন বলে দিন, ওই সেকশন গুলো একটু দেখে নিন। এই যে এতক্ষণ পড়ছি আমরা পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে পারে বেসিক্যালি, এরপরে বেসামরিক ব্যক্তি কাউকে গ্রেপ্তার করতে পারে কিনা। তাহলে আমরা দেখলাম কি বেসামরিক ব্যক্তিও কাউকে গ্রেপ্তার করতে, এটা প্রিভিয়াস সালে প্রশ্ন আসছিল। এই প্রশ্নগুলো প্রায় আসে এলএলবি ফাইনালে, যে কোনো পরীক্ষায় আসে। আপনারা বার কাউন্সিল দিবেন তার জন্য। এরপরে আরেকটা প্রশ্ন আছে এই ধরনের, ওই ফৌজদারি মামলা তদন্তে পুলিশের ক্ষমতা অপরিসীম বা পুলিশ অপরিসীম ক্ষমতা ভোগ করে। আমরা এমনি সবার মুখে শুনি, বিশেষ করে মুরব্বীদের মুখে, আপনার ওই আকাশের যত ধারা তারা আইনের তত ধারা, এগুলো প্রয়োগ করে আবার পুলিশে। হ্যাঁ, আকাশের তারা যতটা আইনের ধারাও ততটা, বিশেষ করে পুলিশের কাছে। তাইলে সেক্ষেত্রে কি হবে, পুলিশ এই মামলা তদন্তে বা পুলিশের ক্ষমতা কি কি আছে ফৌজদারি কার্যবিধিতে মামলা তদন্তে, এগুলো একটা আলাপ আলোচনা আছে। বিশেষ করে 154 ধারা 155 এগুলো আমাদের জন্য এমনিও গুরুত্বপূর্ণ অন্যও গুরুত্বপূর্ণ। 154 থেকে মোটামুটি 174-75 ধারাগুলো একবার রিডিং করে রাখি, যখন আমি পড়াই দিব ইনশাল্লাহ আপনারা তখন ভালো মনে রাখতে পারবেন। এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় আসে, এই যে পুলিশের অপরিসীম ক্ষমতা, যে কোনো পরীক্ষায় আপনারা এই প্রশ্নগুলো পাবেন। তারপর 144 দ্বারা 145 আমরা বলি না 140 এই যে 2 পার্টি মিটিং ডাকছে, 1 পার্টি 2 গ্রুপে মিটিং ডাকছে, ওখানে কি করে 144 দ্বারা দিয়ে দেন না, যাতে তারা শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে। ওয়াজ মাহফিল দিছে আপনার এক পক্ষ, আর এক পক্ষ ওখানে ডাকি বসে আছে ওয়াজ মাহফিল, আরেকটা হুজুর আরেকজনের মাইকে প্রচার করতেছে। এরা প্রচার করতেছে একজনের নাম, ওরা করতেছে আরেকজনের নাম, মাঠ কিন্তু একটা। তাইলে ওখানে গাফলা লেগে যাবে না, সেটার জন্য গাফলা যাতে না লাগে, আইনশৃঙ্খলা ঠিক থাকে, সেটার জন্য 144 ধারা জারি করে না। এই 144 ধারাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 145 ধারা ভূমি সংক্রান্ত বিরোধ। ভূমি সংক্রান্ত যখন বিরোধ হবে তখন কি করতে হবে, এলাকার পরিস্থিতি, এই যে ভাই বোনের পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য 145 ধারা ফৌজদারি কার্যবিধিতে প্রয়োগ করবে। ভূমি সংক্রান্ত বিরোধ সাধারণত কাদের মধ্যে হয়, এই যে পাড়া বেশি তাদের মধ্যে, দূরগঞ্জের মানুষজনের মধ্যে কম। আমার সাথে আপনার সিলেটে যে আছে তার সাথে কি হবে না, সাধারণত ভূমি সংক্রান্ত বিরোধ হয়
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে। তাহলে এই সংক্রান্ত ব্যাপারে ম্যাজিস্ট্রেট কি ভূমিকা নেই, এগুলো 145। এগুলোর আবার এই যে এতক্ষণ আপনাদেরকে যে পড়াশোনা করার কথা বলছি, ওগুলো আইনের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল। মাথায় রাখবেন যে জিনিসগুলো আইনে প্রয়োগ হয় সচরাচর বেশি, সেই জিনিসটাই আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা যে আপনাদেরকে সাজেশন দিই বা ইম্পর্টেন্ট বলি বা বলি, এগুলো বঙ্গোপসাগর থেকে এনে দেওয়া হয় না, আমাদের ঘর থেকেও দেওয়া হয় না। যে জিনিসগুলো আপনার কোর্টে প্র্যাকটিস বেশি হয়, সমাজে প্রচলন বেশি আছে, ওই জিনিসটাই আইনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই দোয়া করিয়েন, পড়াশোনা করেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে জি স্যার। আর আপনাদের বন্ধু বান্ধবকেও বলিয়েন পড়াশোনা করার জন্য। এখানে করেন যেখানে করুক, আপনার পস্তাতে হবে না। আর বন্ধু বান্ধবরা, কাছের বন্ধু বান্ধব যারা আছে, তারা পড়াশোনা করলে আপনারও সুবিধা পাবেন। এই যে পরীক্ষার হলে বলছি না একেবারে অসৎ উপায় অবলম্বন না করার জন্য। তারপরে আশপাশে যারা 3-4 জন আপনারা বন্ধু বান্ধব পড়ছেন, টুকিটাকি 2-1টা পয়েন্ট হলো তো একজন আরেকজনকে বলে দিলে সাহায্য হয়। আইনের ক্ষেত্রে পুরো পড়া মুখস্থ করতে হয় না। বিশেষ করে যারা এই যে আপা বললেন না আমার বাচ্চা ছিল পড়াশোনা করতে পারিনি, এই ধরনের আসলে আমরা তো সামাজিক দিক আমাদের সবারই এই ধরনের সমস্যা থাকবে। সমস্যা ছাড়া আমাদের জীবন চলে না। কি করতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, পাশও করতে হবে। ওইগুলোতে আপনার আশপাশে যদি ভালো ফ্রেন্ড থাকে, বন্ধু বান্ধব থাকে, সেটাও অনেকটা কাজ দেয়। সুতরাং নিজেও পড়েন, আপনাদের বন্ধু বান্ধবদেরকেও পড়াশোনায় উৎসাহিত করেন। আর এইটা এমন একটা প্ল্যাটফর্ম, এই যে অনলাইনে পড়াশোনা করা, আইন কলেজে দেখবেন স্টুডেন্ট থাকে 100 জন, তার মধ্যে ক্লাস করে 5 জন, বাকি 95 জন ক্লাসও করে না, কোনোখানে পড়েও না। তো এই ধরনের রাতে যদি আপনাদের পড়ার সুযোগ থাকে, আপনারা যদি 20 জনও পড়েন, ইনশাল্লাহ 20 জনের অ্যাডভোকেট হতে সুবিধা হবে। আপনারা ওই চেষ্টা করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।